Hey students, this is Marshia Rahman, Assistant Professor of English, Police Lines School and College, Rangpur. Welcome back to Lecture 6 on Modifier. In my previous lectures, I delivered a speech on pre-modifier and post-modifier of noun and adjective. Today's lecture is pre-modifier and post-modifier of verb. And post-modifiers of verb, generally the words or the phrases that modify a verb are adverbs. আমরা জানি ভার্বকে যে সকল শব্দ মডিফাই করে সেগুলো অ্যাডভার্ব হয়। এই সমস্ত শব্দ ভার্বের পূর্বেও বসতে পারে, পরেও বসতে পারে। When these adverbs are placed before a verb and modify it, they are used as pre-modifiers. ভার্বের পূর্বে যখন এই সমস্ত শব্দ বসবে তখন সেগুলোকে প্রি-মডিফায়ার বলা হবে, and placed after it they are post-modifiers. এবং ভার্বের পরে যখন ব্যবহৃত হবে তখন সেগুলো হবে পোস্ট-মডিফায়ার। সো ভার্বকে মডিফাই করে যারা, তারাই হচ্ছে মূলত অ্যাডভার্ব। এই ভার্বের অ্যাডভার্বগুলো কখনো কখনো ভার্বের পূর্বে বসে, কখনো কখনো ভার্বের পরে বসে ওই ভার্বকে মডিফাই করে। Now we will see how they modify a verb. First of all, let's come to the matter of pre-modifiers of verb. ভার্বের প্রি-মডিফাই, ভার্বের প্রি-মডিফায়ারগুলো খুব কম। ভার্বের পূর্বে বসে এমন প্রি-মডিফায়ার গুলো আমরা কিছু এক্সাম্পল হিসেবে দেখব। যেমন এক্সাম্পল নাম্বার 1, আই নেভার টেল এ লাই। আমি কখনই মিথ্যা বলি না। আই নেভার টেল, আমি কখনই বলি না। বলি না, বলি, টেল মানে বলি, নেভার মানে কখনো না, কখনো না বলি। সো ভার্বকে মডিফাই করছে নেভার নামক একটি অ্যাডভার্ব। In the next example, my mother always speaks the truth. আমার মা সবসময় সত্য কথা বলেন। আমার মা সত্য বলেন, সত্য কথা বলেন। কিরকম বলেন? সর্বদা, অলওয়েজ। সো স্পিককে প্রি-মডিফাই করছে অলওয়েজ নামক শব্দটি। দি রুম ইজ নাইসলি ডেকোরেটেড। রুমটি সুন্দরভাবে সাজানো গোছানো, সুসজ্জিত। সো ডেকোরেটেড কে প্রি-মডিফাই করেছে নাইসলি নামক শব্দটি। হ্যাভ ইউ এভার সিন এ লায়ন? তুমি কি কখনো সিংহ দেখেছ? এভার সিন, কখনো দেখেছ। তাহলে সিনকে প্রি-মডিফাই করছে কে? এভার নামক শব্দটি। সো ভার্ব এর পূর্বে এই সমস্ত অ্যাডভার্ব বৃত হয়ে ওই ভার্বকে প্রি-মডিফাই করছে। তা আমরা দেখতে পেলাম ভার্ব এর পূর্বে কিছু শব্দ ব্যবহৃত হতে পারে এবং ওই শব্দগুলো অ্যাডভার্বে কাজ করতে পারে এবং এগুলো ভার্বের প্রি-মডিফায়ার হিসেবে কাজ করতে পারে। Come to the matter of post-modifiers of verb. আমরা ভার্বের প্রি-মডিফায়ার খুব কম পেয়েছি, পোস্ট-মডিফায়ার কিছু পাবো। এবং এই ভার্বের পোস্ট-মডিফায়ারগুলো কি কি আমরা একটা একটা করে দেখার চেষ্টা করছি। প্রথমেই যে বিষয়টা আসে সেটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ ভার্বের পরপরেই ব্যবহৃত হয়ে ওই ভার্বকে পোস্ট মডিফাই করতে পারে। ইনফিনিটিভকে আমরা জানি 2 প্লাস বেস ফর্ম অফ এ ভার্ব। ভার্ব এর পূর্বে 2 ব্যবহৃত হয়ে 2 সহই ভার্ব একটি ইনফিনিটিভ তৈরি করে। যখন এই ইনফিনিটিভ ভার্বের পরপরে বসে তখন মূলত এই সমস্ত ইনফিনিটিভ উদ্দেশ্য প্রকাশ করে থাকে। এই জন্য এই সমস্ত ইনফিনিটিভকে বলা হয় পারপাস, ইনফিনিটিভস অফ পারপাস। ইনফিনিটিভস অফ পারপাস, তাহলে উদ্দেশ্য প্রকাশ করছে এমন ইনফিনিটিভগুলো মূলত ভার্বের পরপরে ব্যবহৃত হয় এবং এই সমস্ত ইনফিনিটিভ ওই ভার্বকে পোস্ট মডিফাই করে। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি একটা এক্সাম্পল, আই গো হোম টু সি মাই মাদার। আমি বাড়ি যাই আমার মাকে দেখার জন্য। টু সি মাই মাদার,
আমার মাকে দেখার জন্য, তাহলে উদ্দেশ্যটা কি? টু সি, দেখা। আমি বাড়িতে যাই আমার মায়ের সঙ্গে দেখা করার জন্য। তাহলে টু সিটা এখানে একটি ইনফিনিটিভ এবং এটা গো নামক ভার্বের পরপরই ব্যবহৃত হয়েছে। যদিও হোম একটি অ্যাডভার্ব সামনে এসেছে, অ্যাডভার্ব আসতেই পারে। শি কেম টু নো দ্য ম্যাটার, সে বিষয়টি জানার জন্য এসেছিল। শি কেম টু নো দ্য ম্যাটার, সে এসেছিল কি জন্য এসেছিল? টু নো, জানার জন্য। তাহলে আসার উদ্দেশ্য হচ্ছে টু নো, জানা। তাহলে এই জন্য আমাদের টু নো নামক এই ইনফিনিটিভটি হচ্ছে একটি অ্যাডভার্ব বা পোস্ট মডিফায়ার অফ ভার্ব। পুলিশ হ্যামার্ড টু ওপেন দ্য ডোর, পুলিশ দরজাটি খোলার জন্য হ্যামার করেছিল, আঘাত করেছিল। হাতুড়ি দিয়ে আঘাত করাকে হ্যামার বলা হয়। পুলিশ হ্যামার টু ওপেন, পুলিশ হ্যামার করেছিল বা আঘাত করেছিল কি জন্য? টু ওপেন, খোলার জন্য। এই টু ওপেনটাই হচ্ছে পারপাস বা উদ্দেশ্য, এটাই হচ্ছে ইনফিনিটিভ অফ পারপাস। তাহলে ভার্বের পরপরে ইনফিনিটিভ অফ পারপাস ব্যবহৃত হয়ে ওই ভার্বকে পোস্ট মডিফাই করতে পারে। সো আমরা দেখতে পেলাম যে ইনফিনিটিভ ভার্বের মডিফায়ার হিসেবে কাজ করতে পারে। ইনফিনিটিভ ছাড়া প্রেজেন্ট পার্টিসিপেলও ভার্ব এর পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করতে পারে। আমরা এর আগের লেকচারে দেখেছিলাম প্রেজেন্ট পার্টিসিপেলগুলো সাধারণত অ্যাডজেক্টিভে কাজ করে। এখানে যেহেতু ভার্বকে মডিফাই করে কাজে দেখব, এক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপেলগুলো অ্যাডভার্বের কাজ করবে, এখানে কোনো অ্যাডজেক্টিভে কাজ করতে পারবে না। কিন্তু এখানে কিছুটা সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা হচ্ছে নির্দিষ্ট কিছু সংখ্যক ইন্ট্রানজিটিভ ভার্ব আছে, এই ভার্বগুলোর পরে সাধারণত এই সমস্ত প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহার করা যায়। এই ভার্বগুলোর মধ্যে একটা হচ্ছে কাম, একটা গো, সিট, স্ট্যান্ড, লাই, আরও কিছু থাকতে পারে। এখানে প্রেজেন্ট পার্টিসিপেলের পরপরই বলা হয়েছে ইউজড আফটার সাম ইন্ট্রানজিটিভ ভার্বস লাইক কাম, গো, সিট, স্ট্যান্ড অ্যান্ড লাই। তাহলে এই সমস্ত ইন্ট্রানজিটিভ ভার্বের পরে আমরা প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহার করতে পারি এবং ওই সমস্ত প্রেজেন্ট পার্টিসিপেলগুলো সাধারণত অ্যাডভার্বে কাজ করবে এবং ভার্বের পরপরে ব্যবহৃত হবে। আমরা যদি এক্সাম্পলগুলো দেখি তাহলে বুঝতে পারবো। দি বেবি কেম ক্রাইং, শিশুটি কাঁদতে কাঁদতে আসলো। কেম, আসলো, কিভাবে আসলো? কাঁদতে কাঁদতে। সো ক্রাইং শব্দটা কেম এর ঠিক পরপরেই ব্যবহৃত হয়েছে এবং কাম নামক ভাবের পরে প্রেজেন্ট পার্টিসিপেল হিসেবে এটা ব্যবহৃত হয়েছে। এই জন্য ক্রাইংটা এখানে অ্যাডভার্বের কাজ করছে, কারণ কাম বা কেম নামক শব্দটাকে পোস্ট মডিফাই করেছে। হি হ্যাজ গন অ্যাংলিং, সে মাছ ধরতে গিয়েছে। অ্যাংলিং হচ্ছে মাছ ধরা, অর্থাৎ ছিপ দিয়ে মাছ ধরাকে অ্যাংলিং বলা হয়। হি হ্যাজ গন, তাহলে গো ভার্বের পরে প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহৃত হয়েছে এবং এই অ্যাংলিংটা মূলত গন নামক শব্দকে বা গন নামক ভার্বকে পোস্ট মডিফাই করেছে। দে হ্যাভ স্যাট ইটিং রাইস, তারা ভাত খেতে বসেছে। তারা বসেছে কি? ভাত খেতে। তাহলে খাওয়া, ইটিং, সিটের ঠিক পরপরেই আমরা প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহার করেছি। দি মব স্টুড আপ ওয়েলকামিং দ্য প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীকে স্বাগতম জানার জন্য জনতা সব দাঁড়িয়ে পড়লেন। দি মব স্টুড আপ, তাহলে স্টুড আপ এই ভার্বের পরে ওয়েলকামের সঙ্গে আইএনজি যুক্ত করে ওয়েলকামিং করা হয়েছে এবং এটা প্রেজেন্ট পার্টিসিপেল। তাহলে ভার্বের পরপরেই প্রেজেন্ট পার্টিসিপেল যুক্ত হয়ে ওই ভার্বকে পোস্ট মডিফাই করতে পারে, এটাও আমরা দেখলাম। ইনফিনিটিভ পার্টিসিপেল ছাড়াও নাউন ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, এই বিষয়গুলো আছে যেগুলো ভার্বের পরপরই ব্যবহৃত হয়ে ওই ভার্বকে পোস্ট মডিফাই করতে পারে। নাউন ফ্রেজ আমরা জানি নাউন হেডওয়ার্ড এবং নাউনের পূর্বে
একটা প্রিমডিফায়ার যুক্ত হয়ে ওই প্রিমডিফায়ার সহ নাউনকে নাউন ফ্রেজ বলা হবে। যেমন এভরিডে, প্রতিদিন। ডে হচ্ছে একটা নাউন, নাউনের পূর্বে এভরি নামক একটা প্রিমডিফায়ার যুক্ত হয়েছে এবং এভরি সহ ওই ডেকে এভরিডে একটি নাউন ফ্রেজে পরিণত হয়েছে। এখানে একটু জানা দরকার, সাধারণত এই নাউন ফ্রেজগুলো সময়ের সাথে সম্পর্কযুক্ত হয়ে থাকে। আমরা এখানে কিছু এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। যেমন আই ওয়াক এভরি ডে, আমি প্রতিদিন হাঁটি। আই ওয়াক, হাঁটি, আমি হাঁটি। এভরিডে, প্রতিদিন। তাহলে এভরিডে এখানে একটা নাউন ফ্রেজ এবং ওয়াকের পরপরে ব্যবহৃত হয়েছে। ওয়াকের পরপরে ব্যবহৃত হয়ে ওই নাউন ফ্রেজটি ওয়াককে পোস্ট মডিফাই করেছে। প্লিজ কাম টুমরো মর্নিং, প্লিজ কাম টুমরো মর্নিং, আগামীকাল সকালবেলা দয়া করে এসো। তো টুমরো মর্নিং এটাও একটা নাউন ফ্রেজ। মর্নিং হচ্ছে নাউন হেডওয়ার্ড, তার পূর্বে টুমরো, এখানে দুটো মিলে একটা নাউন ফ্রেজ তৈরি হয়েছে। ইট হ্যাপেন্ড লাস্ট উইক, গত সপ্তাহে এটা ঘটেছিল। তাহলে লাস্ট উইক হ্যাপেন্ডের ঠিক পরপরই ব্যবহৃত হয়ে ওই হ্যাপেনকে পোস্ট মডিফাই করেছে। নাউন ফ্রেজ ছাড়াও প্রিপোজিশনাল ফ্রেজ আমরা গত দিনেও বলেছি, এর আগের লেকচারগুলোতে বলেছি, প্রিপোজিশন যুক্ত ফ্রেজকেই বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। অর্থাৎ যে ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু হয় তাকেই বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। তো এখানে আমরা অনেকগুলো প্রিপোজিশন ফ্রেজ এর ব্যবহার দেখব। যেমন অন দ্য টেবল, টু দ্য প্রিন্সিপাল, ইন দ্য মর্নিং ইত্যাদি। এগুলো সবগুলো হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এখানে এক্সাম্পলে দেখতে পাচ্ছি, দি চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, শিশুরা মাঠে খেলা করছে। শিশুরা খেলা করছে কোথায়? মাঠে। ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এটা প্লেয়িং নামক ভার্বের ঠিক পরে ব্যবহৃত হয়ে প্লেয়িং ভার্বকে পোস্ট মডিফাই করেছে। উই স্লিপ অ্যাট নাইট, আমরা রাত্রে ঘুমাই। আমরা ঘুমাই অ্যাট নাইট, রাত্রে। তাহলে এটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ, ভার্বের ঠিক পরে ব্যবহৃত হয়ে ভার্বকে পোস্ট মডিফাই করেছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। রেইনিং, বৃষ্টি হচ্ছে, এই ভার্বকে পোস্ট মডিফাই করেছে কে? ফর অ্যান আওয়ার নামক প্রিপোজিশনাল ফ্রেজটি। তাহলে আমরা দেখলাম প্রিপোজিশনাল ফ্রেজগুলোও ভার্বের পরপরে ব্যবহৃত হয়ে ওই ভার্বকে পোস্ট মডিফাই করতে। এছাড়াও আমরা কিছু বিষয় দেখতে পাবো যেগুলোকে বলা হয় পার্টিকেল। পার্টিকেল, ভার্বের পরপরে পার্টিকেল যুক্ত হয়ে ওই ভার্বের অর্থের পরিবর্তন ঘটায় এবং আলাদা একটি অর্থ প্রকাশ করে। এই পার্টিকেলগুলো মূলত প্রিপোজিশন। আসলে প্রিপোজিশন যখন বিভিন্ন ভার্বের পরে বিভিন্নভাবে ব্যবহৃত হয়ে বিভিন্ন রকম অর্থ প্রকাশ করে, তখন ওই সমস্ত পার্টিকেলকে বলা হয় অ্যাডভার্বিয়াল পার্টিকেল। যেমন ইন, আউট, ডাউন, অফ, আপ, অ্যাওয়ে, অ্যাক্রস, অন, এটসেট্রা। এইগুলো হচ্ছে সব পার্টিকেল। মূলত এরা প্রিপোজিশন। এই প্রিপোজিশনগুলো তখন প্রিপোজিশনের নিজস্ব অর্থ আর প্রকাশ করে না, ভার্বের সঙ্গে যুক্ত হয়ে অন্য অর্থ প্রকাশ করে। যেমন যদি বলি আপ, আপ হচ্ছে একটা প্রিপোজিশন। গিভ মানে হচ্ছে দেওয়া, গিভের পরে যদি আপ ব্যবহার করা হয় তাহলে গিভ আপ। গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা। তাহলে আমরা দেখলাম ভার্বের পরে এই সমস্ত প্রিপোজিশন যুক্ত হয়ে ওই ভার্বের অর্থের পরিবর্তন ঘটায়। অনেকে অবশ্য এগুলোকে অ্যাডভার্ব বলতে নারাজ, তারা এগুলোকে টু ওয়ার্ড ভার্বস বলে থাকেন, কারণ এই দুইটা মিলেই একটা পূর্ণাঙ্গ ভার্বের অর্থ প্রকাশ করে। তো যাই হোক না কেন, আমরা এখানে দেখব এই সমস্ত প্রিপোজিশন অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে আমরা কিছু এক্সাম্পল দেখতে পাবো, সেই এক্সাম্পল দেখলে বুঝতে পারবো যে এরা কিভাবে ব্যবহৃত হয়েছে। অ্যাট লাস্ট দ্য এনিমিজ গেভ ইন, অবশেষে শত্রুরা বশ্যতা স্বীকার করল, পরাজয় বরণ করল, মেনে নিল।
অ্যাট লাস্ট দ্য এনিমিজ গেভ ইন, অবশেষে। তো এখানে গিভের পরে ইন শব্দ ইউজ করা হয়েছে। গিভ শব্দের অর্থ হচ্ছে দেওয়া, গিভ ইন মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা, পরাজয় মেনে নেওয়া। তাহলে এখানে অর্থ পুরোপুরি চেঞ্জ হয়েছে। তাহলে গিভের পরে ইন ব্যবহৃত হয়ে ইন ওই গিভ নামক শব্দটাকে প্রভাবিত করেছে, এই জন্য ইনটা মূলত অ্যাডভার্বের কাজ করছে। আর গিভ ইন যদি পূর্ণাঙ্গ একটি শব্দ ধরি তাহলে এটাকে টু ওয়ার্ড ভার্বও বলা যেতে পারে। যাই হোক, এখানে আমরা দেখব যে প্রিপোজিশনগুলো বা পার্টিকেলগুলো ভার্বের পরপরই ব্যবহৃত হয়ে সেগুলো ভার্বকে কিভাবে পোস্ট মডিফাই করছে। এক্সাম্পল নাম্বার 2, দি ব্রিজ ব্রোক ডাউন, সেতুটি ভেঙে পড়ল। স্বাভাবিকভাবে ব্রেক শব্দের অর্থ হচ্ছে ভাঙা, কিন্তু ব্রেক ডাউন মানে ভেঙে পড়া। তাহলে ব্রোক ডাউন ভেঙে পড়ল, ডাউন শব্দটা ব্রোককে পোস্ট মডিফাই করেছে। দি ম্যারেজ সেরিমনি উইল কাম অফ অন সানডে, বিবাহ উৎসব রোববার অনুষ্ঠিত হবে। বিবাহ উৎসবটি অনুষ্ঠিত হবে কবে? রোববার। এখানে কাম শব্দের অর্থ হচ্ছে আসা, কিন্তু অফ যুক্ত হওয়ার কারণে এর অর্থ পরিবর্তিত হয়ে কি হলো? অনুষ্ঠিত হওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। কাম অফ মানে অনুষ্ঠিত হওয়া। সো আমরা দেখতে পেলাম যে অ্যাডভার্বিয়াল পার্টিকেলগুলো ভার্বের পরপরই ব্যবহৃত হয়ে ওই ভার্বকে পোস্ট মডিফাই করছে। এগুলো ছাড়াও সিঙ্গল ওয়ার্ড অ্যাডভার্ব, একটি একক অ্যাডভার্ব বা একক শব্দ যেগুলো অ্যাডভার্বে কাজ করে সেগুলো ভার্বের পরপরে ব্যবহৃত হয়ে ওই ভার্বকে পোস্ট মডিফাই করতে পারে। আমরা এক্সাম্পল দিলে বুঝতে পারবো। শি ক্যান স্পিক ফ্লুয়েন্টলি, সে অনর্গল কথা বলতে পারে। শি ক্যান স্পিক ফ্লুয়েন্টলি, অনর্গল কি? কথা বলতে পারে। সো ভার্বকে পোস্ট মডিফাই করছে ফ্লুয়েন্টলি। ফ্লুয়েন্টলি হচ্ছে একটি একক শব্দ যা অ্যাডভার্বে কাজ করছে, এই জন্য এটাকে বলা হচ্ছে সিঙ্গল ওয়ার্ড অ্যাডভার্ব। দি কিড ডান্সড বিউটিফুলি অন দ্য স্টেজ, শিশুটি মঞ্চের উপর খুব সুন্দরভাবে নাচল। শিশুটি মঞ্চে সুন্দরভাবে নাচল। শিশুটি নাচলো কিভাবে? সুন্দরভাবে, বিউটিফুলি। এই জন্য বিউটিফুলি ডান্সের পরপরে ব্যবহৃত হয়ে ডান্সকে পোস্ট মডিফাই করেছে। আই ওয়েন্ট দেয়ার, আমি গিয়েছিলাম কোথায়? সেখানে। তাহলে সেখানের সঙ্গে ওয়েন্টের সম্পর্ক, তাহলে দেয়ারটি হচ্ছে একটি পোস্ট মডিফায়ার অফ ওয়েন্ট। তাহলে ওয়েন্টের পোস্ট মডিফায়ার হচ্ছে দেয়ার। তাহলে আমরা দেখলাম যে একক শব্দ বিশিষ্ট অ্যাডভার্ব যেগুলো সেগুলো ভার্বের পরপরে ব্যবহৃত হয়ে ওই ভার্বকে পোস্ট মডিফাই করতে পারে। তো আমরা এতক্ষণ দেখলাম ভার্ব এর প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ারগুলো কিভাবে ব্যবহৃত হয় সেগুলো। তো ডিয়ার স্টুডেন্টস, ইউ ওয়াচ দ্য ভিডিও অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। আই থিঙ্ক এটা তোমাদের অনেক উপকারে আসবে, এবং আই উইল ডেলিভার মাই লেকচার on the same topic, I mean on modifier, in my next video, and the video will be the 7th video. Well, আমার ভিডিও দেখার অপেক্ষায় থাকো। Till then, thank you.